হে বাবলু, এগুলো সব এইখানে ছিল? হ্যাঁ সঞ্জয় কাকু, তবে এই জিনিস আপনাদের বংশের সম্পদ নয়, এই জিনিস লালবাইয়ের সম্পদ। তার শিল্পকলার কদর করে দেওয়া দেশ বিদেশের মহারাজাদের। তবে কিছুটা বলতে গেলে ও যে বসে আছে ওনার বংশের। হ্যাঁ, উনি কোনো একভাবে লালবাইয়ের বংশধর। ওনার নাম ফারজানা বেগম। একটু খুলে বলে তো, রূপকথার থেকেও বড় অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। উনি লালবাইয়ের বংশধর মানে কিভাবে তোরা? এইটা বলতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 100 বছর আগে। লখনৌয়ের এক নামী শিল্পী ছিলেন লালবাই। একটা বয়সে প্রচুর উপার্জন করেছেন। শিল্পের পৃষ্ঠপোষক রাজা মহারাজাদের কাছ থেকে পেয়েছেন পারিতোষিক। এবং অ্যাজ ইউজুয়াল এইসব জিনিস কিছু অসাধু মানুষ জানতে পেরে গেছেন, মানে লালবাইয়ের এই সম্পত্তির ব্যাপারে। তারপর লালবাই চলে যান লোকচক্ষুর আড়ালে। কিভাবে কালীকিঙ্কর বাবুর সঙ্গে সাক্ষাৎ হলো সেও এক অদ্ভুত কাহিনী। এই যে কিছুক্ষণ আগে বললাম যে লালবাই লোকচক্ষুর আড়ালে গেছিলেন, সেটাও কেউ জানে না। আমিও হয়তো জানতে পারতাম না যদি না কালীকিঙ্কর বাবুর লেখাটা আমি পাঠ করতাম। লালবাইয়ের সব থেকে বড় সম্পদ ছিল তার রূপ, আর যার রূপ তার সব থেকে বড় সম্পদ, ভাগ্যের পরিহাসে সব বদলে যায়। লালবাইয়ের শরীরে এবং মুখে এক ধরনের পিগমেন্টেশন হতে লাগলো, সাদা বাংলা ভাষায় যাকে আমরা বলি শ্বেতি। এই মুখ লালবাই কাউকে দেখাবেন না, সেটাই ছিল তার পণ। কালীকিঙ্কর বাবু এবং কালীকিঙ্কর বাবুর বাবা ছিলেন স্বনামধন্য ডাক্তার, তাই লালবাই এখানে চিকিৎসা করাতে আসেন। কালীকিঙ্কর বাবু এবং কালীকিঙ্কর বাবুর বাবা মিলে লালবাইয়ের চিকিৎসা শুরু করেন। লালবাইয়ের প্রাইভেসির জন্যই এই বাড়িতে তাকে অতিথি রূপে আশ্রয় দেন। চিকিৎসা চলতে থাকে, কিন্তু চিকিৎসা চললেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন না। তাই কালীকিঙ্কর বাবুর বাবা এবং কালীকিঙ্কর বাবুর নিজে ঠিক করেন যে লালবাইকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। কিন্তু এত সম্পত্তি নিয়ে লালবাই বিদেশে যাবেন কি করে? কিন্তু তিনি ঠিকও করে নিয়েছিলেন যে বিদেশে তাকে যেতেই হবে। তাই কালীকিঙ্কর বাবুর বাবার কাছে সমস্ত কিছু গচ্ছিত রেখে তিনি চলে যান বিদেশে। কালীকিঙ্কর বাবুকে তিনি সন্তানবৎ জ্ঞান করতেন, আর তিনি বলেছিলেন ফিরে এসে এই জিনিস তিনি ফেরত নেবেন। কিন্তু লালবাই আর ফেরেন না। আদেও তিনি বিদেশে পৌঁছেছিলেন কিনা কালীকিঙ্কর বাবু এবং তার বাবা সেটাও জানতে পারে না। তিনি বিদেশে আদৌ পৌঁছেছিলেন নাকি তার আগেই তিনি খুন হন, কেউ জানতে পারে না। তার কিছু বছর পর কালীকিঙ্কর বাবুর বাবা মারা যান এবং কালীকিঙ্কর বাবু ঠিক করেন যে এই অতুল বৈভব তিনি লুকিয়ে রাখবেন, কারণ এই অতুল বৈভব তাদের ভোগ করা সাজে না। এবং যেমন ভাবা তেমন কাজ। কালীকিঙ্কর বাবু একটা নকশা বানালেন এবং একটা ছড়া লিখলেন, যাতে খুব সহজে এই জিনিস কারুর হাতে চলে না যায়। নিজের ছেলেকেও দিয়ে যাননি, কারণ তিনি জানতেন এই সম্পদ তাদের নয়। তারপর কালীকিঙ্কর বাবু মারা গেলেন, কিন্তু বাক্সের ভেতর নকশাটা এবং দিললিপিটা পড়ে থাকলো স্টোর রুমের ভেতর। তার অনেক অনেক বছর পর বেণীমাধব বাবু এবং মিহির বাবু স্টোর রুম থেকে সেই বাক্সটা উদ্ধার করেন। ততদিনে নকশাটা ছিঁড়ে দুভাগ হয়ে গেছিল। এক ভাগ নিতাই বাবু চুরি করেন এবং আরেক ভাগ বেণীমাধব বাবুর কাছে রয়ে যায়। এবং ধাঁধাটা আমার অ্যাসিস্ট্যান্ট বুলবুলিকে ছড়া হিসেবে শিখিয়ে দিয়ে যান। ভক্ত বাবু কালী করেন কালী কালী, গুপ্ত আছে সেথায় কালী আছেন যেথায়। কাজেই আমার অ্যাসিস্ট্যান্ট বুলবুলি এবং কেষ্টদা না থাকলে এবং ওদের স্মৃতিশক্তি এত ভালো না হলে আমাদের পক্ষে এই নকশার ধাঁধাটা ক্র্যাক করা একটু মুশকিল ছিল। প্রথমে কেষ্টদার কাছে শুনি সেই গুপ্তধন আর অভিশাপের কথা, আর তারপরে বুলবুলির মুখে শুনি ছড়াটা যে
ছেলে ভুলোনো ছড়া নয় সেটা আমরা বুঝতে পারি। কোনো কিছু সংকেত ছিল এই ছড়ার মধ্যে। কি কোথাও কিছু ভুল বললাম কি ফারজানা বেগম? প্লিজ, আমি জানতাম। এবারে কি এক্ষুনি পুলিশে দাও, বুঝেছো? দাঁড়ান, এ তো গেল শুধু ইতিহাস। যে রহস্য ইতিহাস থেকে শুরু করে বর্তমানেও বর্তমান, সেই রহস্যের সমাধান কি শুধু ইতিহাসের ওপর ভিত্তি করে করলে চলবে? মানছি আপনি ঠিক বলছেন পিয়ালে কাকিমা, কিন্তু একটু শান্ত হন আপনি। আচ্ছা বাবলু, তোমরা সব জানলে কি করে? আচ্ছা, ও যে লালবাইয়ের বংশধর, এটা জানলে কি করে? বাচ্চু আমাকে বলেছিল 3 মাস আগের একটা আর্টিকেলে সে পড়েছে এই বাড়ির সম্পর্কে, আর সেখান থেকেই ও লালবাইয়ের কথা জানতে পারে। তারপর ইন্টারনেটে সার্চ করে আমরা দেখতে পাই যে লেখাটা লখনৌয়ের এক জার্নালিস্ট ফারজানা বেগমের লেখা। রহস্যের বীজ তখন থেকেই দানা বাঁধে। এত কিছু থাকতে লালবাইকে নিয়ে হঠাৎ একটা বিদেশি জার্নালে কেন লেখা হবে? যে লালবাইয়ের এই বাড়ির সঙ্গে সম্পর্ক, সে বিশ্বের দরবারে কি করে গেল? তারপর আমি কালীকিঙ্কর বাবুর দিনলিপিটা পড়ে জানতে পারি লালবাইয়ের আসল নাম লাল বেগম। আমার বিশ্বাস এই ফারজানা বেগম বলে মহিলাটি এই বাড়িতে আসে তার পূর্ব প্রজন্ম লালবাইয়ের সম্পর্কে জানতেই, ইতিহাসের কৌতূহলে, কিন্তু বেনামে। কারণ তিনি লালবাইয়ের উত্তরসূরি হিসেবে তার পরিচয় দিতে চাননি। আর এখানে এসে বেণীমাধব বাবুর কাছ থেকে সেই সম্ভাব্য গুপ্তধনের কথা জানতে পারেন, এবং সেটা জানতে পারার পর তিনি একটা আর্টিকেল লিখে ফেলেন, আর সেটাই হলো তার কাল। বাবলু দেখো, এ তো কোনো অসৎ উদ্দেশ্য নয়। কেউ তার পূর্ব প্রজন্ম সম্পর্কে জানতে আগ্রহী হতেই পারে। এক মিনিট প্লিজ, আমি ওই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। আমারও কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমিও আমার পূর্ব প্রজন্মকে জানবার জন্য এই বাড়িতে এসেছিলাম। বিশ্বাস করুন, দয়া করে বাবলু প্লিজ বিশ্বাস করো। কথাটা অর্ধ সত্য। প্রথমবার আপনি যখন এই বাড়িতে এসেছিলেন তখন আপনার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, এটা ঠিকই। কিন্তু দ্বিতীয়বারও ফারজানা বেগম এই বাড়িতে আসেন, আর দ্বিতীয়বার যখন আসেন তখন কিন্তু গুপ্তধনের সন্ধানেই আসেন। গুপ্তধনের সন্ধান করে নকশা মিলিয়ে সেটাকে খুঁজে বের করে সেটাকে হাতাতে আসেন। কি কিছু ভুল বললাম? কিন্তু বেচারি এটা জানতেন না যে ততদিনে নকশা 2 ভাগ হয়ে গেছে এবং একটা ভাগ নিতাইবাবু অলরেডি চুরি করে ফেলেছেন। ফারজানা বেগম আর একটা ভাগ বেণীমাধব বাবুর কাছ থেকে চুরি করেন, আর সেটা সম্ভবত বেণীমাধব বাবু টের পেয়ে যান। আর তারপর কি হয় ফারজানা বেগম? বেণীমাধব বাবুর মৃত্যু হয়। আমি খুন করিনি। আমি বাবলু বিশ্বাস কর। বাবলু শুনুন, বাবলু বিশ্বাস করো আমাকে, আমি খুন করিনি। বাবলু, বেণীমাধব বাবু শেষ পর্যন্ত জানতে পারেননি যে ওই নকশা চুরি হয়েছে। সে বিচার পরে হবে, আগে সব রহস্যের সমাধান হোক। আচ্ছা বাবলুদা, উনি যে মধুমিতা নন, উনি যে ফারজানা বেগম, এই কথাটা তুমি কি করে বুঝলে? সেটা আমরা জানতে পারি যখন ফারজানা বেগমের ঘরে আমরা প্রথমবার গেছিলাম। মনে আছে ফারজানা বেগম, আপনার ঘরে আমরা গেলাম সেই নোটবুকের ছেঁড়া পাতাগুলো দেখতে? সেদিন আমরা আপনার স্যুটকেসটা নোটিস করি। আপনার স্যুটকেসে লেখা ছিল ফ আর ব। আর নোটবুকে একটা সই ছিল, যেটা ছিল উর্দুতে। দেখ কি মুক্তর মতো হাতের লেখা। পিছনে উর্দুতে কি একটা লেখা আছে, ওইটা দেখে ছবির মতো মনে রাখ। বেশি তাড়াতাড়ি এঁকে ফেল,
ওর আঁকাটা হয়ে গেলে তুই ওটা ছবি তুলে ইন্টারনেটে সার্চ করবি কি লেখা ওটা। ঠিক আছে, ছবি তুল। উর্দুতে ফারজানা বেগম লেখা। ইস, এই কাঁচা কাজটা না করলে কিন্তু আপনাকে ধরা মুশকিল হতো। আর তারপর আমরা ইন্টারনেটে সার্চ করে দেখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2005-এর ব্যাচের জার্নালিজম বিভাগে কোনো মধুমিতা পালের উল্লেখ নেই। পাওয়া গেছে বাবলুদা। জানতাম, উল্লেখ ছিল ফারজানা বেগমের। কাঁদবেন না ফারজানা বেগম, আপনার চোখে জল মানায় না। ফারজানা বেগম, আপনি একজন খুনি। না 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 না, মিথ্যে, এসব মিথ্যে, এসব মিথ্যে। আমি খুন করিনি বাবলু, বাবলু বিশ্বাস করো, বিশ্বাস করো বাবলু, আমি খুন বাবলু, বাবলু বিশ্বাস করো। আচ্ছা, সব মিথ্যে, সব মিথ্যে, তাহলে সত্যটা কি? আমি তো সত্যটা কি? এটা তো কর্তা বাবার ইনহেলার। একদমই তাই মিহির বাবু, এটা বেনিমাধব বাবুর ইনহেলার। তা বেনিমাধব বাবুর ইনহেলার মধুমিতা দি, সরি ফারজানা বেগমের জানলার বাইরে ঘাসের মধ্যে কি করছিল? পারবেন উত্তর দিতে? ও মাই গড, তুমি তুমি ভূতের ভয় দেখিয়ে আমাদের এই বাড়ি থেকে তাড়াতে চাইছো? আর আর যে মানুষটা তোমাকে সারা জীবন নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, তাকে তুমি খুন করেছো? আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি বেনিমাধব বাবুর ধাঁধা চুরি করেছিলাম ঠিকই, কিন্তু আমি বেনিমাধব বাবুর কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করুন। আমি নকশা চুরি করেছিলাম, তারপর গোপনে সেই নকশার ছবি তুলে রেখে চুপি চুপি যাই বেনিমাধব বাবুর ঘরে সেই নকশাটা ফেরত দিতে। গিয়ে দেখি বেনিমাধব বাবু তখন প্রচন্ড হাঁপানির টান হচ্ছে, উনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন। ওনাকে অনেকভাবে কষ্ট পেতে দেখে আমার কি করা উচিত ওই মুহূর্তে। কিন্তু আমি বেনিমাধব বাবুকে মারতে চাইনি, বিশ্বাস করুন আপনারা আমার। উনি হাতরে ইনহেলার খুঁজছিলেন বোধ হয়, আমিও সেটাই খুঁজছিলাম। আমিও ওনাকে ইনহেলারটা দিতেই চাইছিলাম, পাচ্ছিলাম না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি যে খাটের তলায় ইনহেলারটা পড়ে রয়েছে। আমি যতক্ষণে নিচু হয়ে ইনহেলারটা তুলে ওনার সামনে ধরি, ততক্ষণে সব শেষ। বেনিমাধব বাবু নিথর হয়ে গেছেন।
বেবি মাধব বাবু, বেবি মাধব বাবু। এদিকে ততক্ষণে মিহির বাবুও ফিরে এসেছিলেন বাজার থেকে, আর ইনহেলারেও আমার হাতের আঙুলের ছাপ স্পষ্ট হয়ে গিয়েছে। বাধ্য হয়ে ইনহেলারটা লুকিয়ে নিয়ে আমি আমার ঘরে চলে আসি। সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে আমি নকল পরিচয় রয়েছে আপনাদের বাড়িতে, কিন্তু খুন তো আমি করিনি। তো ভাই আপনাদের সামনে আমি হাত জোড় করছি, দয়া করুন আমার ওপর, আমাকে যেতে দিন, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার সব শেষ হয়ে যাবে। আমি খুন করিনি। পুরো কথাটা না শেষ করে আপনি কোথাও যেতে পারবেন না। তারপরে বলুন, তারপরে আমরা এসছি দেখে আপনি সুযোগ বুঝে জানলার বাইরে ইনহেলারটা ফেলে দেন, তাই তো? বাধ্য হয়েছিলাম আমি এ বাড়িতে ফিরে আসতে, বিশ্বাস করো, আমাকে বাধ্য করা হয়েছিল। আমি আসতে চাইনি এ বাড়িতে। আমি একজন সাধারণ সাংবাদিক, আমার গুপ্তধনে কোনো ইন্টারেস্ট নেই। বাধ্য হয়েছিল মানে? তোমায় দিয়ে কেউ করাচ্ছিল? কে সে? বলুন ফারজানা বেগম, কে আপনাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে? কেই বা লোক পাঠিয়ে আপনাকে স্টোর রুম থেকে নকশাটা বার করতে সাহায্য করলো? কেই বা কিছুক্ষণ আগে আমাদের উপর হামলা করে গুপ্তধনটা হাতাতে চাইলো? বলুন ফারজানা বেগম। আমি তার নাম জানি না, আমি শুধু এইটুকু জানি যে তিনি একজন কালেক্টর, মালপানি অকশন হাউসের লোক। আমি তাকে কোনোদিন চোখে দেখিনি। ভাবলো আমি ঘোর বিপদে, আমাকে দয়া করে সাহায্য করো। বিপদ? কিসের বিপদ? আমার জান থাকতে আমি বলতে পারবো না। কিন্তু তুমি না বললে আমরা বিশ্বাস করব কি করে? এমনও তো হতে পারে যে তুমি এটাও মিথ্যে কথা বলছো। না না, আমি মিথ্যে বলছি না, কারণ এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে মেয়েরা মিথ্যে কথা বলতে পারে না। মেয়েরা না মায়েরা? ফারজানা বেগম, আপনার এই হাত পা বাঁধা অবস্থা কি আপনার ছেলের জন্য? ছেলে? কার ছেলে? এর মধ্যে আবার ছেলে কোত্থেকে এলো বাবলু? সেই ছেলেকে শুধু আমি নয়, আমাদের দলের সকলে দেখেছে ছবিতে। এটা কার ছবি? দেখে চিনতে পারছো না? দেখি। ওটা আমারই ছোটবেলার ছবি। যে ছবিটা আমরা আপনার ঘর থেকে পেয়েছিলাম আর যে ছবিটা আপনি বলেছিলেন আপনার ছোটবেলার ছবি, সেটা আদৌ আপনার ছোটবেলার ছবি নয়। কারণ আপনার ছোটবেলায় সেরকম কাগজ আর ডিজিটাল প্রিন্ট কোনোটাই হতো না। সেই ছবিটা ছিল আপনার ছেলের ছবি, তাই তো? ফারজানাদি, আমাদের বলো ফারজানাদি, আমরা তোমার হেল্প করতে পারি। তোমার কি সত্যি কোনো ছেলে আছে? আর কি হয়েছে তোমার ছেলের? তার জন্য তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ কেন ফারজানাদি? আছে আছে, আমার ছেলে আছে, তাই। আচ্ছা, ওরা কি কোনোভাবে তোমার ছেলের ওপর চাপ সৃষ্টি করেছে আর তুমি বাধ্য হই? হ্যাঁ, ঠিক ঠিক। বাবলু যখন সব জেনে গেছে, তখন আমি কি লুকোবো, কার কাছে লুকোবো? আর আমি আমার দাদাইকে ওরা ধরে নিয়ে গেছে, ওইটুকু মাত্র বয়স ছেলেটা। আচ্ছা
আচ্ছা আচ্ছা আমাকে 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 জেলে দিতে চান তো? আমাকে ফাঁসি দিতে চান? আমি অপরাধ করেছি, আচ্ছা ঠিক আছে, আমি যা অপরাধ করেছি সব কিছু শাস্তি আমি মাথা পেতে নেব, আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার ওইটুকু বাচ্চাটা ওদের কাছে আটকে রয়েছে, গুপ্তধন না পেলে ওরা শেষ করে দেবে। বাবলু তুমি তো বললে, ও বললো তুমি সব পারো, তোমরা পাণ্ডব গুন্ডা তোমরা সব পারো না মায়ের কোলে তার সন্তানটাকে ফিরিয়ে দিতে। বলো ওইটুকু দাদাইয়ের কথা তোমাদেরকে বলেছি, জানতে পারলে ওরা দাদাইকে শেষ করে দেবে। ফারজানাদি না, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না, আর তোমার ছেলেরও না। না তোমরা বুঝতে পারছো না, ওরা যে মারাত্মক, ওরা যে কতটা ভয়াবহ, কতটা ডেঞ্জারাস তোমরা ভাবতে পারছো না। তোমরা ওদেরকে চেনো নি, বলুন আমায় সবটা, কি করে ওরা আপনাকে ট্র্যাপ করেছিল?